চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতেই দেখে নেব এক নজরে ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। বৃহস্পতিবার দিনভর নাটকের পর অবশেষে স্বস্তির খবর বিপিএল ভক্তদের জন্য। রাতে বিসিবি এবং ক্রিকেটারদের রুদ্ধশ্বাস বৈঠকের পর আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। সূচি পরিবর্তনে একদিন করে ম্যাচ পেছালেও দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল খেলা থাকছে পূর্ব ঘোষিত দিনেই। এদিকে বিপিএল এর ম্যাচ দেখতে টিকিট কাটা দর্শকরা চাইলেই ফেরত পাবেন টাকা। ভারতকে ৩-১ গোলে হারিয়ে সাফ ফুটবল নারী চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন সাবিনা খাতুন। দলের হয়ে অন্য গোলটি করেন মাতৃসীমা সুমাইয়া। এদিকে প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্রয়ের পর আজ মালদ্বীপের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ পুরুষ দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। চলমান ক্রিকেটে যে অস্থিরতা চলছে, এটা আসলে শেষটা কোথায়? বিশ্বকাপে কি বাংলাদেশ শেষ পর্যন্ত খেলতে পারবে কিনা, বা ঘরের মাঠে যে বিপিএল এ যে অস্থিরতা শুরু হয়েছে সেটার সবকিছু নিয়ে আজকে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। গতকাল দিনভর নাটকীয়তা চলেছে একদম সকাল থেকে শুরু করে, এবং শুধু গতকাল না, এর আগে থেকে এই রেসটা ছিল যে একজন বিসিবির পরিচালক, তিনি ক্রীড়া মানে যারা ক্রিকেটার ছিলেন সাবেক বর্তমান, তাদেরকে নিয়ে নানা বিতর্কিত তারা তথ্য দিয়েছেন বা আলোচনা করেছেন, যার রেস ধরে আসলে আমরা দেখেছি যে কালকে দিনভর তারা বয়কটের একটা ঘোষণা দিয়েছে এবং বয়কটও করেছে। কালকে ম্যাচটা গড়ায়নি বিপিএল এর। এই যে দিনভর নাটকীয়তা শেষে আমরা দেখলাম যে শেষ পর্যন্ত রাতের বেলায় তারা আবারও সেই মাঠে ফিরছে আজকে। এই নাটকীয়তা আসলে ক্রিকেটের অস্থিরতা যেটা ছিল বিশ্বকাপের, সেটা আরো বাড়িয়ে দিল কিনা? সেটা তো বটেই। মানে আমাদের বিশ্বকাপ, মানে মুস্তাফিজের আইপিএল এর প্রসঙ্গ থেকে এখন পর্যন্ত কোনো কিছুই ভালো কিছু হচ্ছে না দেশের ক্রিকেটে। এখন ধরুন কালকে আপনি বললেন দিনভর নাটকীয়তা এবং মধ্যরাতে এসে একটা সিদ্ধান্ত আমরা পেলাম। কিন্তু এখন ধরেন কি হয়, একটা কাঁচ যখন ভেঙে যায় সেটাকে আপনি জোড়া লাগান, দাগটা থেকে যায়। সো বাংলাদেশ ক্রিকেট এখন আসলে দাগটা নিয়ে এগোতে হবে। আজকে বিপিএল এর খেলা আর কিছুক্ষণ পরে শুরু হবে। আমি এখনও জানি না ঠিক কী পরিমাণ দর্শক আজকে যাবে, কারণ কালকে সোশ্যাল মিডিয়ায় যে রিয়াকশান দেখছিলাম মানুষের, খুব অদ্ভুতভাবে ক্রিকেটারদের ঠিক এই আচরণটা তারা পছন্দ করছিলেন না। বরং অনেকেই বলছিলেন নাজমুল যা বলেছেন ঠিকই বলেছেন। এখন ওটা আরেকটা বিতর্ক, কারণ তিনি হয়তো যেটা বলেছেন সেটা তার বলার রাইটস আছে কিনা, এর মধ্যে তিনি সেটা শাস্তি ফেস করছেন। কিন্তু ক্রিকেটাররা ধরুন দিনভর যেটা করলো সেটা আসলে অনেকগুলো আরও নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। যে তারা যেভাবে ধরুন একটা সময় এসে তারা বয়কট করছেন এবং শেষ পর্যন্ত সেখান থেকে তারা বলছেন যে না, উনি পদত্যাগ করলেই আমরা খেলবো। এখন দেখেন আমরা এমন একটা সময় আছি, আপনি কিন্তু এখন চাইলে আমরাই অনুষ্ঠান শেষ করে রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে আন্দোলন করতে পারি। প্রায়শই এটা হচ্ছে। ক্রিকেটাররাও যদি সেই পথে হাঁটেন যে আমরা খেলবো না, যেখানে এমনিতেও আমাদের খেলা হচ্ছে না, বিশ্বকাপ অনিশ্চিত এবং আমাদের ফার্স্ট ডিভিশন ক্রিকেট যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্রিকেট, 8টা দল সেখান থেকে খেললো না। এই নির্বাচন, আচ্ছা বিপিএলেরও আগে, আইপিএলের আগে, মুস্তাফিজ আইপিএল আগে আমাদের গত বিসিবির ইলেকশন থেকেই আসলে জটিলতাটা চলছে, যেটা আসলে আমি মনে করি সেটার রেশ এখনও চলমান। ফলে এই সময়টায় আমি যদি যুব ক্রীড়া উপদেষ্টার একটা কথা বলি, যে আসলে এখন আমাদের দরকার খুবই ঐক্য, একসাথে থাকা। কারণ আমরা যদি গ্রেটার ইন্টারেস্ট দেখি বিশ্বকাপ খেলা, সেটার জন্য আমরা আসলে যখন নিজেদের মধ্যে নিজের ঘরে যখন এরকম আগুন লাগবে, তখন আসলে মেসেজটা ভালো যায় না ক্রিকেট বিশ্বের কাছে। ফলে সব মিলে যেটা এগেইন মানে ভালো কিছু আসলে আমি এখন পর্যন্ত দেখছি না বাংলাদেশ ক্রিকেটে ঘটছে গত কয়েকদিনের ঘটনা প্রবাহে। ক্রিকেটাররা তো এর আগেও এইভাবে আসলে তারা আন্দোলন নেমেছে। সাকিব আল হাসান বিশেষ করে যখন ছিলেন, দীর্ঘ বছর আগে এরকম একটা আন্দোলন দেখেছে বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা। তবে এই যে এখন যে বিপর্যয় অবস্থায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলটা, বিশ্বকাপ নিয়ে ইস্যুতে অলরেডি তারা একটা মানে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। এই বিপিএল এর এই আলোচনা বা একজন নাজমুল ইসলামের একজন বিতর্কিত মন্তব্যের জের ধরে তাদের কি মানে এই ফাইটটা অন্যরকম ভাবে হতে পারতো কিনা, যে তারা বিপিএল এ ম্যাচ নামতেন তবে বয়কট এরকম কিছু লিখে বা অভিনব পন্থায় কি আসলে এভাবে করা যেত কিনা? মানে কি অনেকভাবেই হতে পারতো, কিন্তু এখন কি হতে পারতো না সেটা হচ্ছে বড় কথা। হচ্ছে একটা দিন বিপিএল এ খেলা হয়নি, যেটা বিপিএল ইতিহাসে কখনো হয়নি। যে নানান ঘটনা ঘটেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে, কিন্তু ক্রিকেটাররা এরকম বয়কট করে আন্দোলন করে দিনের 2টো ম্যাচ, এবং আপনি দেখেন দর্শকরা গিয়েছেন মাঠে খেলা দেখতে,
কেউ কিছু জানে না। বিসিবির সভাপতি, আমরা সেই ছবিটা বেশ আমরা সবাই দেখেছি, মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন ফোন হাতে, মানে নো ওয়ান্স নো হোয়াট ইজ হ্যাপেনিং। এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় মুশকিল। এখন ধরেন যে এই খেলাটার সঙ্গে একটা স্টেক হোল্ডার কিন্তু অনেকে, দর্শক একটা স্টেক হোল্ডার। যদিও কালকে ক্রিকেটাররা এটা বলার চেষ্টা করেছেন যে তারা সরকার থেকে কোনো টাকা নেন না, দর্শকরা এরকম বলে প্রায় আমরা আপনাদেরকে টাকা দিই, এই কথাটা সত্যি না। কিন্তু অ্যাকচুয়ালি কোনো না কোনোভাবে তো দর্শক এটার স্টেক হোল্ডার, কোনো না কোনোভাবে তারা যে স্পন্সরের কাছে টাকা পান সেটা কনজিউম করছি আমরা। আমি যখন টিভিতে খেলা দেখি বিজ্ঞাপনটা কিন্তু আমি দেখছি এবং আমার জন্যই স্পন্সররা আসছে। ফলে এটার আসলে এটা একটা সাইকেল এবং এখানে টিকিট আসলে থেকে আসা ব্যাপক অ্যামাউন্টও কিন্তু আসলে আমাদের পকেট থেকেই কাটছে অবভিয়াসলি। এবং আইসিসিও ধরেন টাকাটা দেয় কেন? কারণ বাংলাদেশে দেখছে যে তারা একটা ভালো মার্কেট আছে, এখানে একটা দর্শক জনপ্রিয়তা আছে খেলাটা, সেটার জন্য সব কিছু মিলে চিন্তা করলে ধরুন এখন যে অবস্থাটা হচ্ছে, উনি একটা বলছেন, কোয়াব এটা বলছে, বিসিবি আরেকটা বলছে, এই বলা বলিতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা আরও বাড়ছে। এবং এখন ধরুন সোশ্যাল মিডিয়ায় আমরা আরও অনেক রকম কথাবার্তা দেখছি, দর্শকরা আরেকটা মেসেজ দিচ্ছে। যেমন আমরা এখন প্রায়শই দেখি যে দর্শকরা বলছে ওকে এবার ক্রিকেটাররা বয়কট করেছে, এবার আমরা বয়কট করবো, বিপিএল দেখতে যাবো না। আই হোপ যে সেটা হবে না, কিন্তু সব কিছু মিলে একটা অবিশ্বাস তৈরি হয়েছে সবার মধ্যে, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের এবং দর্শকদের সঙ্গে ক্রিকেটারদের, যে আচ্ছা ক্রিকেটাররা কি তাহলে নিজেদের আলাদা কিছু মনে করেন, বা তারা কি আসলে আমাদের জন্য, আমরা কি একটা টিম না, তারা কি আলাদা আমরা আলাদা? সো এই প্রশ্নগুলো এখন ওঠাটা খুবই মানে মোটেই সমীচীন কিছু নয়। ফলে এই বিষয়গুলো আরও জটিল করে দিচ্ছে আমাদের ওভারঅল ক্রিকেটারের স্ট্রাকচার। ধরুন আমরা বিসিবি সভাপতি যেরকম বলছেন ক্রিকেটটা সারা দেশে ছড়িয়ে দিতে হবে, আমরা যখন আরও বলা হয়েছিল এই মাসের শুরুতে একটা টি-20 টুর্নামেন্ট করার কথা ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটারও এখন কোনো খবর নেই। এখন ধরেন কোয়াব বলছে তারা এই যে নাজমুল ইসলামের পদত্যাগ করলে তারা খেলবে, তিনি পদত্যাগ করছেন না, তাকে ফিনান্স কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপর তারা এগ্রি করেছে ওকে ঠিক আছে আমরা ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা খেলবো। কিন্তু ধরেন বাংলাদেশ ক্রিকেটে আপনি যেটা ঘটনার কথা বললেন তখন কিন্তু এরকম খেলা বন্ধ করা হয়নি। হ্যাঁ, ক্রিকেটাররা আন্দোলন করেছেন, দাবি দাওয়া নিয়ে গিয়েছেন, বেশ আমরা তখন সেটা কাভার করেছি, ফলো করেছি, কিন্তু এখন তারা খেলা বন্ধ করে দিয়েছেন। অথচ দেখেন যখন ফার্স্ট ডিভিশনে খেলা বন্ধ হয়ে গেল কিংবা বাংলাদেশের ক্রিকেটে আরও এরকম ঘটনা ঘটেছে, এই ডিরেক্টর ধরুন একটা কথা বলেছে ক্রিকেটারদেরকে, অবশ্যই অসম্মানজনক কথা, কিন্তু ক্রিকেটারদের নিয়ে ধরুন আরও অনেক রকম ঘটনা ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে, কিন্তু কখনো কি কোয়াবকে এত শক্ত অবস্থানে যেতে দেখা যায়নি। ফলে এই প্রশ্নগুলো উঠছে যে তাদের আসলে ইন্টারেস্টটা আসলে ঠিক কোথায়, কোন জায়গাটা, তারা কতটা ক্রিকেটারদের, সব ক্রিকেটারদের জন্যই কি তারা একভাবে দেখেন, নাকি তারা এখানেও ডিসক্রিমিনেশন আছে ক্রিকেটারদের মধ্যে। ফলে এই বিষয়গুলো আমার মনে হয় খুব পরিষ্কার হওয়া জরুরি যখন আপনি মাঠের খেলা ভালো হবে এবং বাংলাদেশ পারফরমেন্স ভালো করবে, এবং সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন তারা এই বিষয়গুলো এনশিওর করবে। ফলে এটা আসলে কাউকে ছেড়ে কেউ এগোতে পারবে না, সবাই মিলেই এটা আমার মনে হয় আপনার আমাদের প্রত্যেকের এটা একটা রেসপন্সিবিলিটি আছে ওভারঅল বাংলাদেশের ক্রিকেটটা নিয়ে। নিশ্চয়ই সবার আসলে রেসপন্সিবিলিটি জায়গার যদি আসলে পূরণটা করতে পারতে তাহলে আসলে এই যে একটা মানে অসন্তোষ বা যেই জায়গাটা সেটাই আসলে তৈরি হতো না। আপনি বলছিলেন যে আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি মাঠের মধ্যে কালকে একা দাঁড়িয়ে আছে এবং এটা সোশ্যাল মিডিয়া একদমই ভাইরাল। তবে প্রশ্ন হচ্ছে তার কি আসলে সেই জায়গায় দাঁড়িয়ে থাকার কথা ছিল কিনা, সে যদি আরো একটু শক্ত অবস্থানে যেত, বা যখন বিসিবি এই পরিচালক তো আসলে কাল থেকে বা পরশুদিন থেকে শুরু হয়নি কথা বলা, এর আগে থেকে তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য জেদ ধরে আসলে শুরু হয়েছে, তখনই যদি আসলে রেসটা বা দড়িটা টেনে ধরতেন তাহলে কি এই পরিস্থিতি আজকে আমরা দেখতাম? বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধরুন এটা বহু আগে থেকে এরকম হয়, তারা মানে আমরা আসলে বলি না যে সব কিছু আমরা পেশাদারিত্ব প্রফেশনালিজম খুঁজি, এখন বাংলাদেশ জাতি হিসেবে উই আর নট প্রফেশনাল দ্যাট মাচ। আপনি রাস্তায় যান দেখবেন আমরা সবাই, বা অফিসেও আমরা আসলে ঠিক কে কতটা প্রফেশনালি কাজ করছি, কিন্তু আমরা মনে করি কি ক্রিকেটার বা বিসিবি খুব পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে, কিন্তু সেটা হয় না বাংলাদেশের বাস্তবতায়। ফলে কি হয়েছে, নাজমুল ইসলাম যখন ওই কমেন্টসটা করলেন, বিসিবি খুব সুন্দর করে প্রেস রিলিজ দিয়ে দিল, এটা তার পার্সোনাল কমেন্টস, কিন্তু এটা কি কোনোদিন হতে পারে? তিনি একজন 25 জন ডিরেক্টরের একজন, এবং তিনি যখন একটা কথা বলবেন সেটা অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করে। যখন তিনি ক্রিকেটার ইস্যুতে কথা বলছেন, তিনি কিন্তু তার পার্সোনাল, তার নিজের কোনো পরিবার নিয়ে কথা বলছেন না, তিনি তার একজন ক্রিকেটার নিয়ে কথা বলছেন, এবং অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল একটা পদে থেকে ফিনান্স কমিটির যিনি চেয়ারম্যান, আবার হচ্ছে বিসিবির একজন ডিরেক্টর, তিনি যখন একটা কথা বললেন এবং সেটা নিয়ে এত আলোচনা হলো, তারপর বিসিবি একটা প্রেস রিলিজ দিচ্ছে যে না এটা তার পার্সোনাল কমেন্টস, এটা বিসিবির কমেন্টস না। অলরাইট, বিসিবির কমেন্টস না, এটা তার পার্সোনাল কমেন্টস, কিন্তু বিসিবি কি মনে করছে যে এই কমেন্টসের জন্য তাকে একটু জবাবদিহিতার আওতায় আনা উচিত, যে হোয়াই ডিড ইউ সে দ্যাট? এবং সেই কথাটাও তারা প্রেস রিলিজে মেনশন করতে পারতো। আমরা এটার জন্য নাজমুল ইসলামকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, বা তিনি কেন এটা লিখেছেন এটা আমরা জানার চেষ্টা করবো, এবং তিনি যাতে এরকম না করেন, এই কাজটা বিসিবি করেনি। বরং ওই যে আমি বললাম নির্বাচন থেকে আমাদের এখানে আসলে লেটস সে পলিটিক্স শব্দটা এখন ব্যবহার করতে হবে, যে সব কিছু আসলে বাইরেও আমার মনে হয় যে এখানে অনেকগুলো পক্ষ হয়ে গেছে আমরা এখন দেখি। ফলে
রাজনীতিটাকে অনেকেই প্রায়োরিটি দিচ্ছেন এই জায়গাটায়, ক্রিকেটের ইন্টারেস্টের বাইরেও আছে, এখানে পলিটিক্যালি কীভাবে গেইন হওয়ার সুযোগ আছে সেই চেষ্টাটা আছে। যেহেতু আছে আমি ওকে পছন্দ করি না, সো তার মানে ও যদি একটা খারাপ কাজও করে আমি সেটা শাস্তি দেব না, বা কাউকে যদি আমি পছন্দ করি সে খারাপ কাজ করলে আমি তাকে শাস্তি দিচ্ছি না। এখন এই জিনিসগুলো আসলে প্রবলেমটা তৈরি করছে। আপনি যখন উপরে থাকবেন তখন আসলে আপনি কতটা নিউট্রালি কাজ করতে পারছেন সেটা আসলে সবচেয়ে বড় কথা। একজন দর্শক অনেক রকম কথা বলতে পারে, কিন্তু একজন বিসিবি ডিরেক্টর কি এরকম কথা বলতে পারেন? ধরুন হ্যাঁ, একজন দর্শক এটা বলতেই পারেন, হ্যাঁ ক্রিকেটারদের তো ওদের খেলা বন্ধ করে দাও, ওদের কাছে টাকা নাও, কিন্তু একজন ডিরেক্টর যখন এই কথা বলেন, একটা দায়িত্বে থাকা, ওই জায়গাটা আসলে বলা উচিত না। তিতুমির ভাই কথা বলছিলেন যে আপনি যে যদি 48 ঘন্টার নোটিশটা অনেক আগে দেওয়া হতো তাহলে আসলে আজ এই পরিস্থিতি হতো না, এবং কালকে কিন্তু কোয়াবের পক্ষ থেকে বলা হয়েছিল যে সে যেন প্রকাশ্যে এসে ক্ষমা চান। তবে বিসিবি ডিরেক্টররা যারা ছিলেন মিটিংয়ে সেখানে বলা হয়েছিল যে তাকে রিচ করা সম্ভব হচ্ছিল না। খুবই মানে আমার কাছে মনে হয় হাস্যকর একটা একজন বিসিবির পরিচালক তাকে কেন রিচ করতে পারবে না বিসিবির অন্য ডিরেক্টররা? এটার পিছনে কি কোনো যুক্তি আছে নাকি শুধু পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য? তাকে আসলে আড়ালে রাখার জন্য, তাকে সামনে আনতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, চাইনি এই মুহূর্তে তাকে সামনে আনলে হ্যাঁ পরিস্থিতি একটু ঠান্ডা হয়ে যায়, নাহলে আরো হয়তো অন্যদের রকম হতে পারতো। ফলে তাকে আসলে এখন ওইটাই মনে হচ্ছে সহজ ব্যাখ্যা, তাকে সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এখন এই যুগে এটা তো খুবই অসম্ভব একটা কথা না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বরং এইখানেও তাদের ট্রান্সপারেন্ট হওয়া দরকার ছিল। তার সঙ্গে কথা বলেছি, তিনি এটা বলেছেন, তার ভুল বুঝতে পেরেছেন, দ্যাটস ইট। কিন্তু তারা এই জিনিসটাকে আরো ডিলে করছেন, এবং এইটার পয়েন্টও কিন্তু কালকে কোয়াবের পক্ষ থেকে বলা হয়েছে। আপনি দেখেন জাহানারার ইস্যুতে যখন ব্যাপক তোলপাড় হলো, যদিও তখন আসলে আমরা কোয়াবের কাছ থেকে এরকম শক্ত অবস্থান দেখতে পারলে খুশি হতাম, সেটা আমরা দেখিনি। কিন্তু কোয়াবের সভাপতি মিঠুন কালকে যেটা বলেছেন, জাহানার ওই ঘটনার পর একদম নড়েচড়ে বসলো সবাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি করলো, আমরা এই 14 দিনের মধ্যে রিপোর্ট দেবো। সেটার রিপোর্টের কিন্তু ডিলে হচ্ছে, কয়েক দফা টাইম পেছানো হয়েছে। অবভিয়াসলি সেটার পেছনে রিজন আছে, কিন্তু সেটাও একটা অবিশ্বাস তৈরি করছে। এই যে 48 ঘন্টা সময় দিয়েছে, যেটা আগামীকাল শেষ হয়ে যাবে, তারপরে আসলে হবে কি হবে না এটার ব্যাপারে কোনো কিছু, সেটা নিয়েও অবিশ্বাস তৈরি হয়েছে ক্রিকেটারদের। তারা এখন আর বিশ্বাস করে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এক্সাম্পলগুলো সেট করতে পারেনি। ফলে এটা দায়িত্ব আসলে তাদেরকে নিতে হবে অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তিতুমির ভাই, এরপরে আরো অনেক আলোচনা আছে আসলে ক্রিকেটটাকে নিয়ে, মানে বিস্তর আলোচনা করা রয়েছে। তিতুমির ভাই, কথা বলছিলাম যে এই যে একজন পরিচালকের বক্তব্যে পুরো বাংলাদেশ আসলে ক্রিকেটে যেভাবে কাঁপিয়ে দিয়েছে, সেটা আসলে আমাদের কাছেও আসলে খুব মানে অস্বস্তির একজন। নিশ্চয়ই ক্রিকেটাররা যারা খেলতে পারেনি, কারণ কালকে তো কোয়াব যেভাবে মিটিংটা ডেকেছিল বা সংবাদ সম্মেলন, সেখানে তো সব ক্রিকেটাররা নিশ্চয়ই ছিলেন না, দেশের বাইরের ক্রিকেটারও ছিলেন। একটা বার্তা গেছে ইন্টারন্যাশনালি, সেই বার্তাটা আসলে খুব মানে ইতিবাচক প্রভাব পড়ার, মানে যেটা বলা হচ্ছিল যে বিশ্বকাপে এমনি আমরা একটা অস্থিরতা নিয়ে রয়েছি, অন্য যে সংবাদ মাধ্যমগুলো আমাদের বিপক্ষে আছে বা ভারতের পক্ষে যেভাবে নিউজ করছে, তারা তো আসলে আমাদের বিরূপ মন্তব্যই আসলে তাদের নিউজগুলোতে দেখা গেছে। নাজমুল ইসলামকে সরিয়ে কি আমাদের সেই স্বস্তিটা ফেরানোর সম্ভাবনা আছে কিনা, এবং নাজমুল ইসলামকে সরানোর কি প্রক্রিয়া আছে? কারণ বিসিবি পরিচালক তো হঠাৎ করে আসলে চাইলেই সরানো সম্ভব না, সেক্ষেত্রে আবার নতুন করে কোনো জটিলতা বাধার সম্ভাবনা দেখছেন কিনা? এই মুহূর্তে হচ্ছে তাকে আসলে অবভিয়াসলি ওইটা ছাড়ার অপশন ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার মনে হয় খুবই টেকনিক্যালি যেটা করা সম্ভব ছিল তাদের গ্রিপের মধ্যে, ওই ইমিডিয়েট ইফেক্টে তাকে ফিনান্স কমিটিতে যে দায়িত্ব ছিল সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখন পরিচালকের পদ থেকে তাকে যে সরানোটা ইজ নট ইজি, এটা আমরা জানি। প্রথমত হচ্ছে গঠনতন্ত্রে কি আছে, গঠনতন্ত্র আছে আপনার একজন পরিচালককে তখনই সরাতে পারবেন যখন সে আইদার শৃঙ্খলাজনিত কোনো কারণ থাকবে, অথবা মানসিক ভারসাম্যহীন হবেন, অথবা ধরুন তিনি এক্সপায়ার করেছেন। এখন নাজমুল ইসলামের ক্ষেত্রে আসলে কোনোটাই এখনো পর্যন্ত মনে করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, একবার কিন্তু বলেনি যে তিনি শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করেছেন। বরং জিনিসটা এখন আছে তাকে যে শোকজের জবাব দিতে বলা হয়েছে, সেটা জবাব যদি তিনি না দেন তখন কি হবে? তখন আসলে জিনিসটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ডিসিপ্লিনারি কমিটি আছে, এবং ওই কমিটি তখন সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আসলে ঠিক কী করণীয়, এবং সেটা হতে পারে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি, সেটা সুপারিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে করতে পারে ডিসিপ্লিনারি কমিটি, এবং তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় আসলে জিনিসটা তখন পাস হতে হবে বা বলতে হবে, ঘোষণা আসতে হবে যাচ্ছে তাকে রাখা যাচ্ছে না। সো দ্যাটস দ্য ওয়ে। কিন্তু সেইটাও কি আসলে সমাধান? এবং সেটা যদি হয় তখন তো আসলে ধরুন এরপরে তখন ক্রিকেটাররা, আমি জানি না, মানে এটা আসলে অনেককে হয়তো উৎসাহিত করতে পারে ব্যক্তিগত কোনো ইয়ে থেকে, আচ্ছা আমার মনে হচ্ছে ওকে পছন্দ না, ওকে আমার সরিয়ে দিতে হবে। যেটা এখন বর্তমানে আপনি বলছিলেন যে আমরা মাঠে নামতে পারি। একজন ডিরেক্টরকে কারণ দর্শানোর নোটিশের ঘটনাও আমার জানা নেই, এটাই প্রথমবারের মতো। ফলে এটাই অলরেডি একটা নতুন ঘটনা,
এবং সেই সাথে তাকে এর মধ্যে ফিনান্স কমিটি থেকে সরানো হয়েছে এবং তাকে সরালেই যে সমস্যার সমাধান হবে আমি তা মনে করি না, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এইটা আসলে একটা ছোট্ট ঘটনা এবং এটা একটা ঘটনা একটা মানে কি বলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আমি বারবারই বলছি সেই ইলেকশনের সময় থেকে আসলে বাংলাদেশ ক্রিকেটে যে একটা মানে নিজেদের ঘরে আগুন লাগার যে ব্যাপারটা শুরু হয়েছে সেটা আসলে এখনও চলমান এবং সেটা কিন্তু সবখানে প্রভাব পড়ছে আমাদের ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট আমরা জানি একসময় ধরুন ফারুক ভাই এবং আমিনুল ইসলাম বুলবুলকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তামিম ইকবালকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কোনোটাই কিন্তু পুরোপুরি মিটে যায়নি। হ্যাঁ, তারা এখন একসঙ্গে কাজ করছেন, মুখে তারা বলছেন যে আমরা চাই সবাই মিলেমিশে কাজ করতে, কিন্তু অ্যাকচুয়ালি এই চাওয়াটা কতটা অনেস্টি নিয়ে চাওয়া সেই প্রশ্নগুলো থেকে যাচ্ছে। ফলে এই সমাধানটা আসলে খুব জটিল এখন পর্যন্ত মনে হচ্ছে। অনেকে তো এটাও ভাবছেন যে সামনে বাংলাদেশের যেহেতু ন্যাশনাল ইলেকশন আছে তারপরে আবার ক্রিকেট বোর্ডে কোনো চেঞ্জ হলেও হতে পারে বা পারে কিনা, এই সমস্ত বিষয়গুলো আছে। তার মানে কি আমাদের এই জায়গাটা আসলে আর শুধুমাত্র যতই বলা হয় আইসিসির গঠনতন্ত্রে যে ক্রিকেট বডিকে হতে হবে একেবারে স্বায়ত্তশাসিত সরকারি প্রভাব মুক্ত, কিন্তু সেটা আসলে কখনোই থাকেনি বোধহয় বাংলাদেশে। মানে আইসিসি নিষেধাজ্ঞায় কি তাহলে পড়ার সম্ভাবনা রয়েছে কি না এই ঘটনাগুলো যদি আমরা আসলে এত দূর অবশ্যই ভাবতে চাই না, কিন্তু এরকম তো অতীত ইতিহাস আছে অন্যান্য দেশের সঙ্গে। অবশ্যই সরাসরি সাউথ আফ্রিকাকে দীর্ঘদিন ক্রিকেটে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, জিম্বাবুয়ে, কেনিয়া, সবাই এই পলিসির বা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। সো আপনি যদি ওরকমটা আইসিসি মনে করে তাহলে অবভিয়াসলি তারা তাদের মতো করে অ্যাকশন নেবে, কিন্তু এই মুহূর্তে আমাদের প্রায়োরিটিটা কি? আমাদের প্রায়োরিটি হচ্ছে বিপিএলটাকে শেষ করা ঠিকঠাক, এবং এটা শেষ করতে করতে এখন আমরা যেটা শুনছি যে আইসিসির একটা প্রতিনিধি দল আসবে বাংলাদেশে, সো সেটার জন্য বরং প্রিপেয়ার হওয়া, তাদের কাছে আমি ঠিক কীভাবে আমাদের দাবিটা আদায় করে নিতে পারি যে আমাদের ম্যাচটা শ্রীলঙ্কায় দাও, সেটার জন্য। এবং সেটার জন্য কিন্তু আপনার ক্রিকেটারকেও লাগবে, ক্রিকেটারদেরও বলতে হবে যে উই আর নট সিকিউরড টু গো টু ইন্ডিয়া। সো এই বিষয়গুলো নিয়ে যখন একসঙ্গে কাজ না করে যদি আমরা নিজেরা এরকম ঝগড়াঝাটি পাল্টাপাল্টি অভিযোগ করতে থাকি, তাহলে আসলে যেটা বললাম যে গ্রেটার ইন্টারেস্টটা তখন পিছনে পড়ে যাবে। পার্সোনাল ইন্টারেস্টের জন্য হয়তো তখন কেউ চেষ্টা করবেন যে আচ্ছা আমি এটা থেকে আমার ব্যক্তিগত সুবিধা কি লাভ করা যাবে সেটা বরং আদায় করে নিই, দেশের ক্রিকেট যেখানে খুশি যাক। কালকের অস্থিরতার পর তো আজকে কিছুটা স্বস্তি ফিরতে চলেছে দুপুর 2টা থেকে চট্টগ্রাম রয়্যালস, যেটা ম্যাচ আসলে একদিন পর আমি আপনাকে একটু থামাই, দেখেন আমরা আজকে এখানে কথা বলছি একটু পরে ম্যাচ, কিন্তু আমরা একবারও খেলা নিয়ে কথা বলছি না, আমাদের কথা বলতে হচ্ছে এই খেলার বাইরের ঘটনা, খেলার বাইরে ইস্যু নিয়ে আসলে গেল 1 বছর ধরে আসলে এটাই চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেসের যে ম্যাচটা আসলে হওয়ার কথা ছিল এটা একদিন পূর্ব ঘোষিত একদিন পেছিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম রয়্যালস আর নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম তো আসলে তারা কি প্লেঅফের জন্য করে দিয়েছে, নোয়াখালী এক্সপ্রেসের একটা সুযোগ এবার রয়েছে যেহেতু রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস রয়েছে এরপরে। কি মনে হয় আসলে সন্ধ্যায় আবার ঢাকার ম্যাচ আছে রাজশাহী ওয়ারিয়র্সের সাথে, যে আজকের ম্যাচটা তো সবার জন্য আসলে গুরুত্বপূর্ণ, তবে কালকে মাঠের যে চাপ, মাঠের বাইরে যে চাপ, এটা আসলে আজকে পড়ার সম্ভাবনা মানে আছে কিনা? নিশ্চয়ই থাকবে, আসলে এটাই স্বাভাবিক যে খেলোয়াড়দের রেস্ট না দিলে। এবং তারা বলেছিল যে যখন ওই যে মাঠের তদন্ত নিয়ে যখন কথা বলা হচ্ছিল যে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এবং কয়েকটা দল আসলে তারা বলা হয়েছিল যে অভিযোগ করা হয়েছিল যে ক্রিকেটারদেরকে তারা যেভাবে প্রেশার ক্রিয়েট করছে বিপিএল এর তদন্ত কমিটির তরফ থেকে, বিপিএল এর যে সেই জায়গা থেকে এই যে আজকে যখন ক্রিকেটাররা নিজেরাই আসলে নিজেদের চাপটা নিয়ে নিল, সেটা আসলে কতটুকু বিপিএল একটা মানে ভালো বিপিএল দেখতে পারবে? আচ্ছা, একটু আমি মনে করে দিই, নাজমুল হোসেন শান্তর এই যখন বিশ্বকাপ নিয়ে আলোচনা হচ্ছে, যখন তিনি একটা প্রেস কনফারেন্সে তাকে এই প্রশ্নটা করা হয়েছিল, তিনি তখন বলেছিলেন যে ভাই আমরা তো মেশিন না, আমরা মানুষ, আমরা প্রভাবিত হই। সো হ্যাঁ, তারা এসে অভিনয় করেন এবং বলেছিল যে প্রত্যেক বিশ্বকাপের আগে আমাদের এরকম হয়। সো তারা এসে বলবেন যে না আমরা এসব নিয়ে ভাবছি না, আমরা আমাদের দিকে ফোকাস করছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি ফোকাসটা রাখাটা যায় না। অবভিয়াসলি 100% এই ঘটনার ইফেক্ট পড়বে। ক্রিকেটাররা যদি মনে করে যে তাদের মধ্যে পড়ছে না, দর্শকরা মনে করিয়ে দিবেন, আমরা মনে করে দেবো, কেউ না কেউ মনে করিয়ে দিবে। এবং আজকে ধরুন এটা যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমরা দেখি যে মাঠে দর্শকরা কিন্তু অহরহ ধ্বনি দেন, দুধ্বনি দেন ক্রিকেটারদের, বাংলাদেশে সেটা বাংলাদেশের ক্রিকেটারদের খুবই কম দিতে দেখা গেছে। হয়তো পার্টিকুলার কোনো একজন ক্রিকেটারকে অনেক সময় দর্শকরা বিরক্তি থেকে রাগ থেকে করেন, কিন্তু সেটাও হলে খুব অবাক হওয়ার কিছু থাকবে না মাঠে। ফলে তখনও ক্রিকেটাররা কিন্তু আসলে ওই জিনিসগুলো তাকে নিতে পারতে হবে। দর্শকদেরও তাদেরকে বিশ্বাস করাতে হবে যে আমরা আসলে যেটা করেছি আপনাদের জন্যই করেছি, যদিও দর্শক সেটা কতটা কনভিন্স হবে আমি জানি না। ফলে জিনিসটা হচ্ছে যে আসলে অবভিয়াসলি তাদের এটার একটা এই যে বলয়টা তৈরি হয়েছে সেটার প্রভাব সবার মধ্যেই পড়বে, ক্রিকেটারদের মধ্যে আরও বেশি। আজকে ধরেন চট্টগ্রাম এবং নোয়াখালীর যে ম্যাচটা, সেখানে ধরেন লেটস সে একটা খুব লো স্কোরিং ম্যাচ হলো, তখন কিন্তু এই প্রশ্নগুলো আচ্ছা তোমরা খেলতে পারো না, ওই যে মাঝে মধ্যে দেখি না সোশ্যাল মিডিয়া হাইপ 100% পারফরমেন্স 0%, এই প্রশ্নটা কথাটা কিন্তু তখন আসলে আরও বেশি করে বলবে। সো সেটার জন্য তাদেরকে
ওই প্রভাবটাও পড়বে, মানসিকভাবে তাদের প্রস্তুত থাকতে হবে। পরের ম্যাচটা হচ্ছে রাজশাহী এবং সিলেটের মধ্যে, কারণ বিপিএল এর সবগুলো ম্যাচ শুধু সেকেন্ড কোয়ালিফায়ার আর ফাইনাল ছাড়া একদিন করে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস ভালো হয়েছে যে দর্শকরা টিকিটের টাকা ফেরত পাচ্ছেন বা তারা খেলা দেখতে পাচ্ছেন। আজকের ম্যাচে টিকিট অনেক আগে দর্শকরা কেটে রেখেছেন, এই কারণে হয়তো শেষ পর্যন্ত এত বড় ঘটনার পর অনেক দর্শক আজকে মাঠে যাবেন এবং তারা আসলে যাবেন মাঠে এন্টারটেইন হতে, এই সমস্ত কিছু ভুলে তারা দেখতে চাইবেন যে মাঠে অনেক রান হচ্ছে, একটা ভালো ম্যাচ হচ্ছে, কিন্তু সেটা যদি ক্রিকেটাররা দিতে ব্যর্থ হন। কিন্তু মিরপুরে কি আসলে রান হয় কি না? তিতুমির ভাই, অনেক কথার পর এবার সিলেট থেকে ঢাকায় ফিরেছে, তবে ঢাকায় যেভাবে শুরু হওয়ার কথা ছিল সেটা নিশ্চয়ই হয়নি, দর্শকদের সেভাবে আসলে উত্তেজনা দেওয়া সম্ভব হয়নি। তবে আজ থেকে কি সেই উন্মাদনাটা দেওয়া সম্ভব হবে কি না? কারণ আমরা দেখে থাকি বিগত সময়ে মিরপুরে খুব বেশি রান হয় না, বিপিএল এর মাঠ জটিলতা। এবার আমিনুল ইসলাম বুলবুল ভাই আসার পর কি সেই মাঠের যে সমস্যাটা, যে পিচের যে সমস্যা, যেভাবে রান হওয়ার কথা, টি-20 মানেই তো আসলে 4 ছক্কার ধুমধারাক্কা বলা হয়, আইপিএল আমরা দেখে থাকি, এটা কি আর হওয়া সম্ভব কি না? প্রথম কথা হচ্ছে যে ঢাকাকে এবার অনেকদিন রেস্ট দেওয়া হয়েছে উইকেটে, এবং বিপিএল এ সাধারণত যেটা হয় আমরা দেখি খুব ঢাকা হেভি একটা ক্যালেন্ডার করা হয়, কিন্তু এবার সেটা করা হয়নি বিকজ অফ দ্য কারেন্ট সিনারিও। ইনফ্যাক্ট ঢাকাতে বিপিএল আসবে কিনা সেটা নিয়ে একটা সংশয় ছিল, নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ঢাকায় এসেছে, একদিন পরে খেলা শুরু হচ্ছে এবং আমরা আসলে এখন সবাই একটু ওয়েট করছি উইকেটটা দেখার জন্য কেমন। যদিও আমাদের যিনি নতুন কিউরেটর তিনি আসলে বলেছিলেন যে ঢাকাকে আসলে ওই যে আমরা মিরপুর মানেই বলা হয় যে খুবই লো স্কোরিং স্পিনিং ট্র্যাক, সেখান থেকে বের হয়ে আসার একটা কথা, এবং সেটা এই বিপিএল আসলে দেখাটা পসিবল হবে প্রবাবলি কেমন আচরণ করছে আমরা এখন আসলে জানি না, যতক্ষণ না খেলা হচ্ছে ততক্ষণ আসলে উইকেটের আচরণটা কেমন হয়, বাট উই এক্সপেক্ট দ্যাট। কিন্তু আপনি যে কথাটা বললেন, অবভিয়াসলি আমি শুরুতেই বলেছিলাম একটা কাজ ভেঙে গেলে জোড়া দিলে দাগ থেকে যায়, ঠিক একইভাবে ধরুন দর্শকরাও আসলে এই খেলাটার সঙ্গে এখন কতটা রিলেট হবেন যখন তাদের বারবারই মনে হবে এত কিছু ঘটছে, সেখানে আসলে শুধু পিওর ক্রিকেটে মনোযোগ দেওয়াটা সবার জন্যই আসলে ডিফিকাল্ট। এবং সে কারণেই ধরুন আজকের ম্যাচে একটা খুব ভালো ম্যাচ হওয়া খুব খুব জরুরি। অবশ্যই এটা চট্টগ্রাম এবং নোয়াখালীর মধ্যে খেলা আছে, আজকে এর পরের ম্যাচটাও আছে, এবং দর্শক যারা গিয়েছেন শুক্রবার ছুটির দিন তারা আসলে খেলা দেখতে গিয়েছেন, বাকি সব কিছু ভুলে আমাদের সবার জীবনে এত প্রবলেম, এত আমরা ঝামেলায় থাকি, দুঃখ কষ্টে থাকি, তার মধ্যে ক্রিকেটটা থেকে আমরা প্রায়শই একটু রিলিফ খোঁজার চেষ্টা করি। সেখানেও যখন এরকম বিষয় বিতর্ক তৈরি হয় তখন আসলে আমাদের বিনোদনের জায়গাটা আরও কমে আসে। একটু প্লে অফের যে কারা কারা আসলে নিশ্চিত করতে পারে, কারণ বলা হচ্ছিল যে রংপুর রাইডার্স পরপর আসলে ভালো ম্যাচগুলো প্রথম দিকে খেলে আসলে তারা শেষ দিকে আসলে কিভাবে যেন হুমড়ি খেয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট টেবিলে রাজশাহী ওয়ারিয়র্স আছে পয়েন্ট টেবিলে একেবারে শীর্ষে আছে, 8টা ম্যাচ খেলে ফেলেছে, পয়েন্ট 12 এবং নেট রান রেট 0.367 আছে। চট্টগ্রাম রয়্যালসও তারা শীর্ষে ছিল, তবে তারা পেছনে পড়ে গেছে। রাজশাহীর 7টা ম্যাচ খেলেছে, জয় 5টা, পরাজয় 2টো, এবং পয়েন্ট টেবিল আছে তারা 10-এ এবং পয়েন্ট 898 আছে। সিলেট টাইটান্সও আছে, আমি দেখছি যে সিলেট টাইটান্স 9টা ম্যাচ খেলে ফেলেছে এবং তাদের পয়েন্ট 10। রংপুর রাইডার্স যাদের কথা বলা হচ্ছিল যে 8টা ম্যাচ খেলে ফেলেছে, 8 পয়েন্ট, আর জয় হচ্ছে 4টা, হারও 4টা, পয়েন্ট 0.176। তবে ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেসের থেকে তারা একটু ভালো আছে, প্লাস পয়েন্টে আছে নেট রানের ক্ষেত্রে। সেই জায়গায় 3টা দলের সুযোগ আছে প্লে অফ 4 এর জায়গা নিশ্চিত করা। খুবই কাগজে কলমে সূক্ষ্ম সুযোগ। ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস মানে তারা আসলে টুর্নামেন্ট থেকে আউটই হয়ে গিয়েছে, এটা বলা যায়। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি পার্থক্যটা, আসলে এই 4টা দলেই উপরে 4টা দলে প্লে অফ খেলবে। ঢাকা এবং নোয়াখালীর যে সম্ভাবনাটা আছে খুবই কাগজে কলমে, এবং সেটা আজকের ম্যাচের পর একেবারেই শেষ হয়ে যাবে। ঢাকার ম্যাচ যদিও কালকে, কিন্তু আমার মনে হয় না তাদের আর কোনো সম্ভাবনা আছে, বরং রংপুরের জন্য এটা খুবই সারপ্রাইজিং। ওরা সাধারণত যেটা হয় গ্রুপ পর্বে বা লিগ স্টেজে খুব ভালো খেলে, প্লে অফে গিয়ে তারা ফল করছে, এবং গত 3 সিজন ধরে সেটাই হয়েছে, কিন্তু এবারে রংপুর একটা রিয়েলিটি চেকের মধ্যে দিয়ে যাচ্ছে লিগ স্টেজ থেকেই। সো তাদের জন্য আসলে আমার মনে হয় যে সামনে তারাও জানে ঘুরে দাঁড়ানোটা খুব জরুরি। ঢাকা এবং নোয়াখালীর আমি মনে হয় না এই বিপিএল আর কোনো চান্সেস আছে। ঢাকা অ্যালেক্স হেলসের আসার কথা ছিল, সেও আর আসছে না বলে জানতে পেরেছি। নোয়াখালী দলটা তো শুরু থেকে এখনো পর্যন্ত তাদের কম্বিনেশনটা গুছিয়ে উঠতে পারেনি, কাদেরকে নিয়ে খেলবে বেস্ট 11। আমরা একটু দেখে নিতে চাই পয়েন্ট টেবিলে ব্যাটার আসলে সেরা ব্যাটার আসলে কারা আছেন, সর্বোচ্চ রান সংগ্রাহক কারা আছেন। দেখতে পাচ্ছি যে রাজশাহীর নাজমুল হোসেন শান্ত আছেন 292, 8 রান করেছেন, সর্বোচ্চ 101 এবং অপরাজিত আছেন, এবং স্ট্রাইক রেট 142.43। পারভেজ হোসেন ইমনও আছেন 288 রান নিয়ে। এরপরে আছেন যদি বলি যে অ্যাডাম রজিংটন 258 রান, এবং চট্টগ্রামের তিনি স্ট্রাইক রেট ছিল তার 139.45। তাওহিদ হৃদয় আছেন 207 রান নিয়ে।
97 এবং ডেভিড মালান রংপুরের। এই যে আপনার বলা হচ্ছিল যে আপনি ঢাকা বা নোয়াখালীর একেবারে সুযোগ নেই, এবং বড় বড় নামগুলো যদি বলি, তাহিদ হৃদয়ের সুযোগ আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, ডেভিড মালান ছিলেন, সবকিছু মিলে আসলে কিভাবে দলটা মানে নোয়াখালী আর ঢাকার তো একেবারেই সম্ভাবনা নেই, তারপরে কি কোনোভাবে আসলে কোনো সারপ্রাইজিং কিছু হওয়ার সম্ভাবনা আছে? আমার মনে হয় তাদের এখন যেহেতু এই দুটো দলই আসলে আমরা জানি যে বিপিএল এবার 5 বছরের জন্য চুক্তিটা হয়েছে, সো তাদের এখন আসলে নেক্সট সিজন নিয়ে আসলে এখন থেকে প্ল্যানটা করতে হবে। এই বিপিএল তারা কিভাবে হাই নোটে শেষ করতে পারে সেটাই হবে তাদের প্রায়োরিটি। লাস্ট দুটো ম্যাচ আছে দুটো দলেরই দুটো করে, সো সেই দুটোতে আসলে তারা চাইবেন নিজেদের যতটা সম্ভব বেটার পারফরমেন্স। যারা এখনও সুযোগ পাননি, দলের সঙ্গে আছেন, স্কোয়াডে আছেন, তাদেরকে হয়তো তারা একটু খেলাতে চাইতে পারেন, বিদেশিদের হয়তো রিলিজ করে দিতে চাইতে পারেন, বিকজ অফ পেমেন্ট একটা ইস্যুজ আছে। আপনি যত ম্যাচ কম খেলবেন পেমেন্টটা কম করতে হবে অবভিয়াসলি। আপনি দেখেন এবার আমি যদি শীর্ষ 5 ব্যাটারের দিকে তাকাই, আমাদের যেটা কনসার্নের জায়গা বিশ্বকাপ দলে জায়গা পাওয়া, এখানে মাত্র একজন আছেন, তিনি হচ্ছেন তাওহিদ হৃদয়, এবং তারও পারফরমেন্স খুবই খুবই অধারাবাহিক। শুরুর টানা 3-4টা ম্যাচে তিনি রানই পাননি, এক ম্যাচে মূলত 97 দিয়ে তিনি এগিয়ে এসেছেন। নাজমুল এবং পারভেজ ইমন গত বিপিএলও ভালো করেছেন, নাজমুল হোসেনও তাই। ফলে তাদের এই পারফরমেন্সটা আসলে আমার মনে হয় যে সেটাও কন্টিনিউটির একটা তো ঘাটতি ছিলই, এবং এটা হচ্ছে আসলে আমাদের জন্য ওরিং সাইড। আমাদের ওপেনার যারা ধরুন রেগুলার লিটন কুমার দাস, তানজিদ তামিম, তারা আসলে কেউ একেবারে ফর্মে সেরা নেই। 5-এর নামটা নেই। সেই ক্ষেত্রে বিশ্বকাপে আসলে তাদের দিকে আসলে তাকিয়ে বিপিএলটা আয়োজনের কথা মানে বলা হচ্ছে, এটা এবং তো এটাই প্রস্তুতি মনে করা হয়েছিল, তো সেই প্রস্তুতিটা আসলে ভালো হলো না। সেটা পরে তো আসলে তাদের 23 তারিখের পরে তো ভারতে যাওয়ার কথা ছিল, যদি আসলে ভারতে যাওয়ার সময়টা বা সেটা এখনো সিদ্ধান্ত সন্ধিহান অবস্থায় রয়েছে। কোথায় যাবে আমরা এখনো জানি না। বিসিবির আপনি বলছিলেন যে বিসিবিতে কয়দিন পরেই আমাদের যে আইসিসির প্রতিনিধি একটি দল আসার কথা রয়েছে, তাদেরকে বোঝাবে আসলে যে কেন তারা ভারতে গেলে কিভাবে তাদেরকে নিরাপত্তা যে ব্যবস্থা, সিকিউরিটি, সেটা আসলে করা যায়। সেই প্রশ্নটা রেখে গেলাম, প্রতিনিধি দল আসলে আসলে বিসিবি কিভাবে তাদের কনভিন্স করতে পারবে কিনা, এই প্রশ্নটা আপনার কাছে থাকছে। তবে যে আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বিসিবিকে বোঝানোর জন্য, বিসিবিকে আসলে প্রতিনিধি দলটিকে কনভিন্স করতে পারবে কিনা যে যেই ভারতের সাথে যে রেশারেশিটা হচ্ছে বা যেই তর্ক বিতর্ক হচ্ছে যে নিরাপত্তা দিতে তারা আসলে মানে সেই জায়গাটাতে নেই, সেটা আসলে কি ওই বোঝে সমাধানের কোনো আশ্বাস রয়েছে কিনা? মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি না বোঝাতে পারে, যদি সমাধান না হয়, তাহলে কি হবে? বাংলাদেশকে বিশ্বকাপে যাওয়া হবে না। তো অবভিয়াসলি আমরা চাই যে আইসিসির দিক থেকে এটা পজিটিভ যে তারা বাংলাদেশে আসছে, কারণ এতদিন ভার্চুয়াল মিটিং হয়েছে, চিঠি চালাচালি হয়েছে, ত্রিপক্ষীয়ভাবে তাদেরকে কথা বলতে হচ্ছে বিসিসিআইয়ের সঙ্গে এবং বিসিবির সঙ্গে, এবং তারা নিজেরা আবার এসএলও এটার একটা স্টেক হোল্ডার, এসএলসি, কারণ সেখানে যে বাংলাদেশ খেলতে চেয়েছে। ফলে আইসিসি এখন বাংলাদেশে আসছে মানে অবভিয়াসলি তারা কোনো না কোনো প্রপোজাল নিয়ে আসবে যে ওকে তোমাদের সামনে এই অপশন আছে। লেটস সে তারা হয়তো বললো তোমরা শ্রীলঙ্কা একটা ম্যাচ খেলো, আর ভারতে যে ভেন্যুগুলোতে তোমরা মনে করছো সিকিউরিটি কনসার্ন, ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা এবং মুম্বাই ছাড়া অন্য দিকে হয়তো তাদেরকে ম্যাচ দেওয়ার কথাও আমরা শুনেছি, চেন্নাইয়ের দিকে। সো সেরকম একটা প্রপোজাল তারা দিতে পারে। এখন বাংলাদেশের ক্ষেত্রে অবস্থানটা তো স্ট্রিক্ট যে আমরা ভারতে কোনোভাবে বিশ্বকাপ খেলতে যাব না, ভারতের অন্য ভেন্যু মানে তো সেটা ভারতে, সো ভারতে বিশ্বকাপ খেলবে না, এটা ফুল স্টপ। বিসিবি পরিচালক আসিফ আকবর বলেছিলেন যে সাইবেরিয়াতে খেলা হলে আমরা সেখানে যেতে রাজি, ভারতে যাব না। ইভেন পাকিস্তান বলেছে বাংলাদেশকে হোস্ট করতে চায়, পাকিস্তানও তারা খেলতে চায়। এখন এই অবস্থান যদি বাংলাদেশের থাকে এবং আইসিসি যদি তারা যদি একবারও ওই অবস্থানে চলে যায়, বলে বসে যে না তোমাদেরকে ভারতে আসতেই হবে একটা বা একাধিক ম্যাচ খেলার জন্য, তখন আসলে সিচুয়েশনটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ধরুন এই ক্ষেত্রে আমার মনে হয় খুব ভালো এক্সাম্পল হবে কোয়াবের সঙ্গে বিসিবির যে নেগোসিয়েশনটা হয়েছে। কোয়াব খুবই স্ট্রিক্ট ছিল, বিসিবি বলছে না এটা হবে না, এবং তারা একটা জায়গায় এসে খেলাটা কিন্তু শেষ পর্যন্ত শুরু হয়েছে, আজকে মাঠে টস হয়ে গেছে। সেম আমার মনে হয় আইসিসি এবং বিসিবির মধ্যেও যে নেগোসিয়েশনই হোক, আইসিসি থেকে যেরকম প্রপোজাল আসতে পারে ধরে নিয়ে বিসিবিরও আসলে পাল্টা প্রপোজাল রেডি থাকা উচিত, যাচ্ছে আমরা এইটা চাই, এবং প্রবাবলি যেটাতে হয়তো একটা একটু মনে হতে পারে একটু ছাড় দিয়ে এগিয়ে আসা, আরেকটাই যদি একেবারে কঠোর অবস্থানে থাকে, তাহলে আসলে বাংলাদেশের মানে এখন পর্যন্ত ভেন্যু শিফট করার কোনো খবর আমরা আইসিসির দিক থেকে পাচ্ছি না। জানি না তাদের হয়তো বাংলাদেশে আসলে তারা কি প্রপোজাল নিয়ে আসতে পারে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা কী হবে সেটার জন্য এখন থেকে প্রস্তুত থাকাটা খুব জরুরি। যদি শ্রীলঙ্কায় সবগুলো ম্যাচ খেলার সুযোগ না পায়, এবং তখন বাংলাদেশও বলছে বারবার, ক্রিকেটাররা বলছেন আমরা বিশ্বকাপ খেলতে চাই, বিসিবিও বলছে বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু যদি ভারতে গিয়ে খেলতে হয় একটা ম্যাচ হলেও, তখন আসলে বাংলাদেশ যাবে কিনা সেটার জন্য তারা এখন থেকে কি চিন্তা করবে। এটা অবভিয়াসলি এটা শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশন না, এখন গভর্নমেন্ট থেকে অ্যালাইন হয়ে এই ডিসিশনটা আসতে হবে। সো বাংলাদেশ বিসিবি হয়তো এখন থেকে সরকারের সঙ্গে আলোচনা করে রাখতে পারে যে বিসিবি আইসিসির প্রতিনিধি দল আসছে, সো হোয়াট উইল বি আওয়ার স্টেপ বা আওয়ার মুভ।
সো এখন আসলে অবভিয়াসলি গভর্নমেন্টের যে গাইডলাইন্স থাকবে সেটার সঙ্গে অ্যালাইন হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই ডিসিশনটা নিয়ে বা প্রপোজালটা নিয়ে আইসিসির সঙ্গে বসতে হবে। তিতুমির ভাই, শুধু কি মুসলিম ক্রিকেটারদেরকে ভারত টার্গেট করছে কিনা? আমরা দেখেছি যে মুস্তাফিজের পরে কিন্তু ভিসা জটিলতায় ইংল্যান্ড পড়েছে, কানাডা পড়েছে, আরো অনেকগুলো দেশ কিন্তু তারা পড়েছে, এবং এর মধ্যে তারা কিন্তু তাদের দল গুছিয়ে স্কোয়াডও কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে। এখন শুধু প্রস্তুতি ম্যাচের অপেক্ষা। এই যে একটা জটিলতা তৈরি হলো ভিসা প্রক্রিয়া নিয়ে, হয়তোবা শেষ সময় কিছু প্লেয়ার পেয়েও যাবে, তবে তাদের যে এই যে একটা মানে জটিলতার মধ্যে ফেলে দেওয়া, সেইটা তো একটা মানে একটা মানে ভারতকে এটা গেম খেলছে কিনা না, এটা খুব ডিসগ্রেসফুল। কারণ আপনি দেখেন ভারতে বিশ্বকাপ হবে, সেখানে কারা কারা খেলতে যাবে এটা আপনি জানেন, বাই ডিফল্ট তারা যাবে খেলতে সেখানে, এবং আয়োজক বলছে তাদেরকে ভিসা দিচ্ছে না। মানে এর চেয়ে মানে এটা তো একটা ইনসাল্টিং ব্যাপারও। ওই দলটার উপর একটা মানসিক একটা প্রভাব পড়বে সবার মধ্যে, এবং ওই ক্রিকেটারটা নিজেকে ভেবেই নিবে আচ্ছা আমি কি কোনো ভিকটিম, আমি কি কোনো মানে অপরাধী, আমাকে কেন ভিসা দেয়, আমার সবাই পেলো আমি কেন পেলাম না। মানে এটা যে কেমন লাগবে ক্রিকেটারের মানসিক অবস্থা, এটা খুব সহজেই অনুমেয়। ভারত এটা কিন্তু এর আগে আলোচনা এসেছিল, ওসমান খাজার ক্ষেত্রে একবার এরকম হয়েছিল, তারা ভিসা দেয়নি, এবং তারা শুধুমাত্র মুসলিম বলাটা বোধহয় ভুল হবে। মানে এখন পর্যন্ত কাগজ কলমে যদি দেখি পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম, সো কোনো না কোনোভাবে পাকিস্তানের সঙ্গে কানেকশন থাকলেই তারা সেখানে ভিসা নিয়ে একটা জটিলতা তৈরি করে। এই বিশ্বকাপে যখন আইসিসির বরং এখন এই জায়গাটা স্ট্রিক হওয়া আগে থেকে দরকার ছিল। তোমাদের দেশে বিশ্বকাপ হচ্ছে, আমার কিন্তু এই দেশগুলো পার্টিসিপেন্ট আছে, ভিসা নিয়ে যেন কোনো জটিলতা নেই, আমরা সেটা শুনতে চাই না। ওয়েল, এখন আমাদের আধুনিক বিশ্ব আসলে আমরা এখন এমনভাবে এগোচ্ছি, এই নিজেদের মানে এই জিনিসগুলো এখন সামনে বেশি আসছে, আমরা খেলার চেয়ে অন্য বিষয়গুলোকে বেশি জটিলতা শুধু বাংলাদেশের না, অন্য দেশের উপরও এই প্রভাবটা পড়েছে ভারতের, এবং আইসিসি নিশ্চয়ই আসলে খুব দ্রুত এই সমাধান করবে, এটাই আমরা আসলে আশা করি। তিতুমির ভাই, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।